প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের ষষ্ঠ সপ্তাহের কৃষি শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দেখছি এবং আমরা এটার উত্তরমালাটা সলভ করব। তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে, এখানে বেশ 5টা প্রশ্ন করা হয়েছিল। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিনা বেগম 2020 সালে নিকলি উপজেলায় অনুষ্ঠিত কৃষি মেলা দেখতে যান। তিনি মেলায় প্রদর্শিত কৃষিজাত পণ্য, বিভিন্ন ফসলের নানা জাতের চারা এবং গাছের উন্নত ফলন দেখে কৃষিকাজের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পৈতৃক জমিতে কৃষি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন। কৃষি কার্যক্রম পরিচালনা করতে রিনা বেগম অভিজ্ঞ কৃষক, কৃষি মেলা, কৃষি শিক্ষা, কৃষি গবেষণা, কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো কিভাবে কাজে লাগাবেন। নিচের প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তোমার মতামত উপস্থাপন করো। তো প্রথমে 1 নম্বর যে কোশ্চেনটা করা হয়েছিল, 5টা কোশ্চেন আছে এখানে। রিনা বেগম কৃষি মেলায় কি কি কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন? তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন? 3 নম্বর, কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে? 4 নম্বর, একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে? আর লাস্ট কোশ্চেন যেটা, একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে তুমি কিভাবে আলাদা করবে? তো এখানে কিছু নির্দেশনা আছে, আমরা সেগুলো দেখে নিই। শিক্ষার্থীরা প্রথম অধ্যায়ের এই পার্টগুলো থেকে এটা আলোচনা নিতে পারবে। শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করবে, নিজ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করতে পারবে। তথ্য প্রযুক্তি যেমন ফেসবুক, ইমেইল, স্কাইপ, মোবাইল ইত্যাদি ব্যবহার করে অভিজ্ঞ কৃষক, কৃষি বিষয়ক শিক্ষক, কৃষি বিজ্ঞানী, কৃষি বিষয়ক কর্মকর্তা, কৃষি মেলার আয়োজক প্রভৃতি ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করতে পারবে। তো কোনো তথ্য উৎস থেকে অবিকল হুবহু কোনো তথ্য লিখে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যাবে না, নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, আমরা এই বিষয়গুলো মাথায় নিয়ে আসলে প্রশ্নের উত্তরগুলো করেছি। তো আমরা উত্তরমালা চলে আসছি। আমরা প্রথমে 1 নম্বর যে প্রশ্নটা ছিল সেটার উত্তর দিচ্ছি। যে 1 নম্বরে বলা হচ্ছে, রিনা বেগম কৃষি মেলায় কী কী কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন? তো কৃষি মেলায় সাধারণত যেগুলো দেখে সেগুলোই আমরা বলেছি। কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষি উপকরণ ও বিভিন্ন কৃষি পণ্য একসাথে শুধু কৃষি মেলার মাধ্যমেই দেখা সম্ভব। তো এই মেলায় চারা, বীজ, সার, কৃষি প্রযুক্তি ইত্যাদি প্রদর্শন ও বিক্রি করা হয়। রিনা বেগম কৃষি মেলায় যা যা দেখতে পান তা হলো বিভিন্ন কৃষিজাত পণ্য, বিভিন্ন ফসলের নানা জাতের চারা, উন্নত ফলন। এই বিষয়গুলো মোটামুটি আমাদের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। আসলে অনেকে অ্যাসাইনমেন্ট অনেক বড় করতে চায়, বড় করার কিছু নেই, মূল কথাগুলো লিখলেই হলো। 2 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে, তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা তিনি পেতে পারেন? তো আমরা এখন 2 নম্বর কোশ্চেনটার উত্তর দিচ্ছি। যে উদ্দীপকে বলা হয়েছে, রিনা বেগম কৃষি মেলায় গিয়ে কৃষির বিভিন্ন প্রযুক্তি ও উন্নত ফসল দেখে কৃষি কার্যক্রমে উদ্বুদ্ধ হন। এই ব্যাপারে তিনি যাদের কাছ থেকে যেভাবে সুবিধা পেতে পারেন তা নিচে বর্ণনা করা হলো। তো এখানে একটা বিষয় যে অভিজ্ঞ কৃষকের কাছ থেকেও তিনি অনেক তথ্য পেতে পারেন, কিন্তু এটা আসলে 4 নম্বর কোশ্চেনে দেওয়া হয়েছে, জন্য আমরা এই পয়েন্টটা এখানে দেইনি। তো প্রথমে যেটা ক নম্বরে আমরা বলবো যে কৃষি বিষয়ক অধিদপ্তর সমূহ, সরকারি যে বিভিন্ন কৃষি বিষয়ক অধিদপ্তরগুলো আছে সেইটা আমরা পয়েন্ট 1-এ ক নম্বরে বলছি। যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা যার যার অবস্থান থেকে কৃষকদের তথ্য প্রদান ও সেবা দিয়ে থাকেন। তারা নির্দিষ্ট প্রযুক্তির, এখানে প্রযুক্তি বানানটা একটু অন্তস্থি যাওয়া হবে, এটা আমি কারেকশন করে দিচ্ছি তোমাদের। তো আমরা বানানটা ঠিক করে নিচ্ছি। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা যার যার অবস্থান থেকে কৃষকদের তথ্য প্রদান ও সেবা দিয়ে থাকেন, তারা নির্দিষ্ট, এই জায়গায় আমরা প্রযুক্তি বানানটা কারেকশন করে নিই, প্রযুক্তি, নির্দিষ্ট প্রযুক্তির উপর, এখানে একটা বয়সনরা দিলে হবে, প্রযুক্তির উপর পোস্টার, লিফলেট, বুকলেট ইত্যাদি তৈরি করে কৃষকদের মধ্যে বিতরণ করেন। ফলে রিনা বেগম কৃষি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এইসব অধিদপ্তরগুলোর কর্মকর্তাদের কাছে সব ধরনের সাহায্য নিতে পারেন। আসলে কৃষি বলতে আমরা ফসল উৎপাদনটাই বুঝি, কিন্তু তোমরা জানো মৎস্য, বনায়ন এগুলো সবই কৃষির মধ্যে পড়ে। তো ইনি এখন কোন রিলেটেড কৃষির সাথে তিনি আগ্রহী হয়ে উঠেছেন রিনা বেগম,
সেই অনুযায়ী এই বিভিন্ন যে অধিদপ্তরগুলো রয়েছে এগুলোর সাথে তিনি যোগাযোগ করে তার কৃষি কার্যক্রম বাস্তবায়ন করতে পারেন। তো এটা ছিল ক নম্বর। আমরা 2-এর কয়ে আছি। এখন খ নম্বরে আমরা দেখব স্থানীয় কৃষি অফিস। রিনা বেগম কৃষি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের প্রতিটি উপজেলায় কৃষকদের সেবা দেওয়ার জন্য কৃষি অফিস, প্রাণী সম্পদ অফিস, মৎস্য অফিস আছে। রিনা বেগম যে ধরনের কৃষি কার্যক্রমে যুক্ত হতে চান সেই অনুযায়ী অফিসে যোগাযোগ করতে পারেন। নেক্সট আমরা গ নম্বরে বলছি গণমাধ্যম। এখন গণমাধ্যমে কৃষি বিষয়ক নানা রকমের অনুষ্ঠান প্রচার করা হয়। রিনা বেগম এই ধরনের অনুষ্ঠান দেখেও অনেক কিছু জানতে পারেন। তো 2 নম্বর কোয়েশ্চেনটা শেষ হয়ে গেল। আমরা এখন 3 নম্বরে আসব। 3 নম্বরে বলা হয়েছে কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে। তো আমরা 3 নম্বর কোয়েশ্চেনে আসলাম। মোট 5টা প্রশ্ন আছে এখানে। কৃষিতে উন্নতি করতে হলে কৃষি বিষয়ে পড়াশোনা ও গবেষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে যেসব প্রতিষ্ঠান আমাদের সাহায্য করতে পারে তা নিচে দেওয়া হলো। ক নম্বরে আমরা বলছি কৃষি শিক্ষার বিষয়টা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরে কৃষি শিক্ষা দেওয়া হয়। মাধ্যমিক স্তরে যেটা 6ষ্ঠ থেকে এসএসসি, অনেক আগে থেকেই এই কাজটি হয়ে আসছে। উচ্চশিক্ষা ও মাদ্রাসা শিক্ষার সাথেও কৃষি শিক্ষা যুক্ত করা হয়েছে। ঝরে পড়া শিক্ষার্থীরা লব্ধ কৃষিজ্ঞান কৃষিকাজে ব্যবহার করতে পারেন। বাংলাদেশে 16টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। এছাড়াও প্রাইভেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। কারিগরি বোর্ডের একাডেমিক অধীনে থেকে ইনস্টিটিউটগুলো 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা প্রদান করে থাকে। তারপরে যেটা বলা হচ্ছে উচ্চতর কৃষি শিক্ষার জন্য দেশে 5টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় আছে। 2টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ চালু আছে। তাছাড়া রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ চালু আছে। খ নম্বরে আমরা বলছি যে কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিষয়ে। বাংলাদেশে অনেকগুলো কৃষি গবেষণা প্রতিষ্ঠান আছে। বেশিরভাগ প্রতিষ্ঠান নির্দিষ্ট ফসলের উপরে গবেষণা করে থাকে। যেমন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ধানের উন্নত জাত ও সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা করে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পাটের উন্নয়নের জন্য সব ধরনের গবেষণা করে থাকে। বাংলাদেশ ইক্ষু, যেটা কুষার বলা হয়, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ইক্ষু উন্নয়নের জন্য গবেষণা করে থাকে। আর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক দেওয়া হয়েছে, স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত মেধাবী কৃষিবিদরা গবেষণা প্রতিষ্ঠানগুলোতে যোগদান করেন। তাই বলা যায় যে কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে উপরোক্ত প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখতে পারে। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা দেখব। একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে। এই পয়েন্টটা আমরা তখন বলেছিলাম যে আমরা 1 নম্বর প্রশ্নে এই পয়েন্টটা রাখিনি, যেহেতু এটা আলাদাভাবে প্রশ্ন আসলে করা হয়েছে, নাহলে একই জিনিস রিপিট হয়ে যাবে। তো 4 নম্বরে আমরা বলছি একজন অভিজ্ঞ কৃষক হলেন স্থানীয় নেতা এবং পরামর্শদাতা। তিনি সর্বদা স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখেন। এর ফলে তিনি নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে এটা আসলে খোঁজ খবর রাখেন। কারণ কৃষি সম্প্রসারণ যারা কর্মকর্তা আছেন সবাই তো আর একসাথে আসলে সকল কৃষকদের সাথে যোগাযোগ করতে পারেন না। এই জন্য অভিজ্ঞ যে কৃষক থাকেন গ্রামে তার সাথেই যোগাযোগটা থাকে। ফলে নতুন নতুন কোনো প্রযুক্তি আসলে তিনি কিন্তু আগে জানতে পারেন। এছাড়া তিনি গণমাধ্যম থেকে অনেক তথ্য সংগ্রহ করেন। ফলে তিনি স্থানীয় তথ্য ভাণ্ডার, মানে তার কাছে অনেক তথ্য থাকে, তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করেন। সম্প্রসারণ কর্মকর্তারা যখন এলাকা পরিদর্শনে ভিজিটে যান তখন তারা অভিজ্ঞ কৃষকের শরণাপন্ন হন এবং তাকে নিয়েই এলাকা পরিদর্শনে যান। কৃষকরা ফসল নিয়ে কোনো সমস্যায় পড়লে প্রথমে অভিজ্ঞ কৃষকের কাছেই পরামর্শ নেন। তাই রিনা বেগম কৃষি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থানীয় অভিজ্ঞ কৃষকের কাছে গেলে অনেক পরামর্শ পাবেন, এটা নিশ্চিত। তো আমরা এবার লাস্ট প্রশ্নটায় চলে আসলাম। 5 নম্বর যে প্রশ্নটা ছিল, একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে তুমি কিভাবে আলাদা করবে। 2 শ্রেণীর লোক অবশ্যই আলাদা, ডিফারেন্সই বলা যায়, কিন্তু দেখো একে অপরের কিন্তু পরিপূরক। তো এই বিষয়টা এখানে ফুটিয়ে তুলতে হবে। আমরা যেটা বলছি 5 নম্বরে, যে কৃষি গবেষণা প্রতিষ্ঠানে যিনি গবেষণা করে নতুন নতুন জাত প্রযুক্তি আবিষ্কার করেন তিনি হলেন কৃষি বিজ্ঞানী। তিনি একটি ফসলের জীবনচক্র সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন এবং তার নিকট কৃষি বিষয়ক নানা তথ্য জমা থাকে। অন্যদিকে একজন কৃষক হলেন যিনি সরাসরি কৃষি বিষয়ক কাজগুলোর সাথে জড়িত থাকেন। আপাতদৃষ্টিতে একজন কৃষক এবং একজন কৃষি বিজ্ঞানী একে অপরের পরিপূরক, মানে একজন ছাড়া আরেকজন অচল, এরকম। তো একজন কৃষি বিজ্ঞানী গবেষণা করে যত নতুন প্রযুক্তি আবিষ্কারই করুন না কেন
যদি কৃষকরা তা বাস্তবায়ন না করেন তবে সেই গবেষণার কোনো মূল্য থাকে না। আবার কৃষি বিজ্ঞানীরা যদি গবেষণা করে নতুন কিছু আবিষ্কার না করেন তবে কৃষকরাও কি লাভবান হতে পারবেন না। তাই বলা যায় যে কৃষি বিজ্ঞানী এবং কৃষক একে অন্যের পরিপূরক। আমি এই দুই শ্রেণীর মানুষদের আলাদা না করে বরং একই শ্রেণীতে রাখতে চাই। এটি ছিল আমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর কৃষি বিষয়ক অ্যাসাইনমেন্ট। ধন্যবাদ।